বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের অংশ হিসেবে আজকে আমরা আবারও পিনল কোডের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমরা আসন্ন বার এবং বিজিএস পরীক্ষা নিয়ে আমাদের এই ধারাবাহিক আলোচনা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আজকে আলোচনার শুরুতে বলতে চাই আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স নিয়ে কাজ করি। আপনারা যারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে চান তারা আমাদের এই কোর্সে যোগ দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং পাশাপাশি আমরা বার বিজিএস এবং হাইকোর্ট পারমিশন পরীক্ষা নিয়েও কোর্স পরিচালনা করে থাকি। আমাদের লেকচার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কোর্সে যোগদান করতে পারেন। আমরা আপনাকে ঘরে বসেই এমসিকিউ টেস্ট দেওয়ার ব্যবস্থা করব এবং রিটেন এক্সামের প্রিপারেশনের ব্যবস্থা করব। ঘরে বসেই আপনি দিতে পারবেন, আপনার মুভ করতে হবে না। আবার আজকে আমাদের আলোচনা আসি। আজকের আলোচনার প্রথম যে সেকশনটা থেকে আমরা শুরু করবো পিনাল কোডের, সেটা হলো সেকশন 68 থেকে। এখানে কি বলা হয়েছে যে জরিমানা প্রদানের সমস্যাকে কারাদণ্ড ভোগের সমাপ্তি। তাহলে এটা কোন জরিমানা? অর্থাৎ আদালত কাউকে যদি দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে এবং সেই দণ্ডদানের অংশ হিসেবে কাউকে কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত করে, সেই জরিমানা দণ্ডে অনাদায়ে আরো একটা কারাদণ্ড দিতে পারে, যেটাকে অতিরিক্ত কারাদণ্ড হিসেবে 64-এ বলা হয়েছে। তো এই যে ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন, জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা দেওয়া হচ্ছে এটা অতিরিক্ত। কিন্তু যদি জরিমানাটা দেয়া হয়, যেমন ধরেন একজন মানুষের 5 মাসের জেল হলো এবং বলা হলো যে তার আরো 2,000 টাকা জরিমানা, এবং রায়ের অপারেটিভ কোশ্চেনে বলা হলো এই 2,000 টাকা জরিমানা অনাদায়ে আসামিকে আরো 10 দিন কারাদণ্ড ভোগ করতে হবে। এই 10 দিনটা হলো অতিরিক্ত। এখন মূল যে কারাদণ্ডটা আছে, অর্থাৎ এই যে 5 মাস, এটা যখন সার্ভ করা হয়ে গেল, তারপরে যদি তিনি এই 2,000 টাকার জরিমানাটা দিয়ে দেন তাহলে আর তাকে ওই 10 দিন খাটতে হবে না। আর যদি মনে করে যে না, আমার 2,000 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমি ওই 10 দিন খেটে তারপর বের হবো, তাহলে তিনি খেটে যদি বাইরে হয়ে যান তারপর এই টাকাটা তিনি মাপ পাবেন না। কারণ এই জরিমানা এবং কারাদণ্ড দুইটা ভিন্ন ভিন্ন দণ্ড। একটা কার্যকর করা হয় বাই কনফাইনিং দ্য বডি, অর্থাৎ কারারুদ্ধ করে। আর একটা কার্যকর করা হয়, দ্যাট ইজ জরিমানা কার্যকর হয় বাই কজিং ইকোনমিক লস। তাহলে আসামিকে কিন্তু দুইটা দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, একটা কারাদণ্ড আর একটা হলো জরিমানা দণ্ড। তো উনি 5 মাস সার্ভ করেছেন প্রিজনে, দ্যাটস ফাইনাল, তার কারাদণ্ড ভোগ মেয়াদ শেষ হয়ে গেছে, মানে তার দণ্ড শেষ হয়ে গেছে। কিন্তু এই 5 মাসের মধ্যে তিনি ওই 2,000 টাকা জরিমানা যে দিলেন না, যদি না দেন, এই জন্য তাকে আরো 10 দিনের কারাদণ্ড কর্তা বলা হয়েছিল। কিন্তু তিনি তো টাকাটা দিলেন না, জাস্ট অতিরিক্ত কারাদণ্ডটা ভোগ করে তিনি বের হয়ে যাচ্ছেন বের হয়ে যাচ্ছেন। ইট ডাজ নট মিন যে তিনি ওই 2,000 টাকা থেকে মাপ পেলেন। আমাদের দেশে যেটা ত্রুটি হলো বিচার ব্যবস্থায়, সেটা হলো আদালত শাস্তি দেয় দুটো, কার্যকরী করে একটা। আদালত শাস্তি দেয় দুটো, আই রিপিট, কার্যকর করে একটা। কিরকম? একজন ব্যক্তিকে কারাদণ্ড দিলে এবং জরিমানা দণ্ডে দণ্ডিত করলো। তো কারাদণ্ড কার্যকর করার জন্য সঙ্গে সঙ্গে আদালত তাকে জেল হাজতে, সরি, প্রিজনে নিল যদি সে উপস্থিত থাকে। আর যদি না থাকে তাহলে ওয়ারেন্ট জারি করা হলো, কনভিকশন ওয়ারেন্ট, সিডাব্লিউ বলে এটা কোর্টের ভাষায়, সিডাব্লিউ ইস্যু করা হলো। তাকে ধরে আনা হলো, তারপরে তাকে জেলে নিক্ষেপ করা হলো। কিন্তু ওই যে আরেকটা কারাদণ্ড দণ্ড দেওয়া হয়েছিল, জরিমানা, সেটা আমাদের বিচার ব্যবস্থায় কার্যকর করা হয় না। যদিও দেওয়া হয় কখনো কখনো, শুধুমাত্র এই যে ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন, ওই ফাইনটা দিয়ে সে বের হয়ে যায়। কিন্তু তাকে যে 2,000 টাকা দেওয়া হলো, এই 2,000 টাকা সে দেয় না। বা 20,000 টাকা ফাইন দেওয়া হলো, অন্যদায় 1 মাসের কারাদণ্ড দেওয়া হলো, ওই 1 মাস ভোগ করে সে বের হয়ে গেল। আমাদের এরকম বিচার অঙ্গনে ধারণা আছে, কারণ অধিকাংশ মানুষ আমরা এই জায়গাটা এখনো অস্পষ্ট, আমরা ভালো করে বুঝি না আইন অঙ্গনে যারা আছি আমরা। এই যে জরিমানা আরোপ করা হলো, এই জরিমানা তার কাছ থেকে আদায় করা যাবে, এটার সে কোনো মাপ পাবে না।
ওই যে শুধু অনাদায়ের যে কারাদণ্ড পিরিয়ডটা ভোগ করলো এইটা তাকে এই জরিমানা দণ্ড থেকে মাফ দিবে না। কিন্তু সিআরপিসি 386-তে বলা হয়েছে যদি সে জরিমানাটা প্রদান না করে অনাদায়ে যে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হলে সেটা ভোগ করে বের হয়ে যায়, তাহলে 386 ধারার বিধান অনুযায়ী সিআরপিসির আদালত তাকে আহ চাইলে এটা তার কাছ থেকে আদায় করতে পারবে, তবে তাকে তখন কারণ বলতে হবে যে কেন তিনি আবার এটা করতে চান। তা হাওয়ার যেটা আমি ছোট্ট করে বলতে চাই আমাদের শিক্ষার্থী বৃন্দকে, সেটা হলো যে বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় দিস ইজ আ মিস্টেক। এই মিস্টেকটা গত 100 150 200 বছর থেকে চলে আসছে। আদালতগুলো শাস্তি দেয় দুটো, কার্যকরী করে একটা। এইটুকু মনে রাখলেই চলবে। হাওয়ার সেকশন 68-এ যেটা বলা হয়েছে যে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা প্রদান করা হয়েছে দণ্ডিত ব্যক্তিকে, সেই কারাদণ্ড জরিমানা আদায়ের সঙ্গে সঙ্গে এটা তার সমাপ্তি করবে। অর্থাৎ ওই যে 5 মাস জেল দিল, 2,000 টাকা জরিমানা দিল, অনাদায়ে 10 দিন দিল, তাহলে 5 মাস যখন শেষ হয়ে গেল, তারপরে যদি সে অনাদায়ে এই 2,000 টাকা জরিমানা না দিয়ে অনাদায়ে আর 10 দিন, 5 মাসের সঙ্গে আর 10 দিন খেটে যায়, তাহলে তার জরিমানা দণ্ডটা বর্তমান বিচার ব্যবস্থায় সেটা শেষ হয়ে গেল। যদিও আইনে আছে যে এটা তার থেকে তার কোনো মাপ নেই, কিন্তু বাট আমরা সেটা কার্যকর করতেছি না বিচার বিভাগের লোকজন। হাওয়ার এখান থেকে যে প্রশ্নটা হতে পারে এমসিকিউতে, সেটা হলো যে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা প্রদান করা হয়েছে, সেই কারাদণ্ড জরিমানা আদায়ের সঙ্গে সঙ্গে কি কারাদণ্ড পরিসমাপ্তি ঘটবে? উত্তর হলো হ্যাঁ। এবং এটা কোথায় বলা আছে? সেকশন 68-এ। দুই ভাবে আসতে পারে, আই রিপিট, যে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা প্রদান করা হয়, সেই কারাদণ্ড জরিমানা পরিশোধ করার সাথে সাথেই এই অতিরিক্ত কারাদণ্ডটা পরিসমাপ্তি ঘটবে। পরিসমাপ্তি ঘটবে। হুম, পরিসমাপ্তি ঘটবে। এবং এটা কোন ধারায় বলা হয়েছে? এবং এটা সেকশন 68-এ বলা আছে। এরপর আসেন সেকশন 70। এটা থেকে বেশ কোশ্চেন হতে পারে। এটাও জরিমানা রিলেটেড এই সেকশনটা। এখানে যেটা বলা হয়েছে যে 6 বছর সময়ের মধ্যে জরিমানা আদায় করতে হবে। এই যে একটু আগে যে আমরা উদাহরণটা দিলাম যে একজন ব্যক্তিকে 5 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 2,000 টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়েছে, এবং এই যে দুইটা কারাদণ্ড, এইখানে এই যে জরিমানাটা আছে 2,000 টাকা, এইটা তার সাজার যে মেয়াদ এর মধ্যে করতে হবে, অথবা 6 বছর সময়ের মধ্যে করা যাবে। কারণ এখানে তো আসামির সাজা 6 বছর হয়নি, 5 মাস হয়েছে। তাহলে এতদিন আরো ওয়েট করার দরকার নেই, এই 5 মাসের মধ্যে আদায় করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে 6 বছর সময়ের মধ্যে জরিমানা আদায় করতে হবে, অথবা কারাদণ্ডের মেয়াদের মধ্যে। এই যেমন এখানে ধরনের যেটা আমরা বলছিলাম 5 মাসের কারাদণ্ড হচ্ছে, তাহলে এই 5 মাসের মধ্যে আদায় করতে হবে। তাহলে এখানে দুইটা টাইম লিমিট দেওয়া হয়েছে, যে 6 বছর সময়ের মধ্যে যেদিন তাকে আসামিকে দণ্ড। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা দেখলাম যে এই 70-তে বলা হয়েছে যে জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয় যখন আসামিকে, তখন এটা জরিমানা মানে দণ্ডদানের তারিখ থেকে 6 বছরের মধ্যে এটা আদায় করতে হবে, অথবা যে পরিমাণ কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার মধ্যে। মৃত্যুদণ্ড ও জরিমানা থেকে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দেবে না। সেকশন 70-এর একটা বিধান যে কাউকে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, অর্থাৎ 302-এ যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, সেখানেও কিন্তু মৃত্যুদণ্ডের শাস্তি হিসেবে জরিমানার কথা বলা আছে। অর্থাৎ
যদি whoever punished with murder shall be punished with the death penalty or imprisonment for life and fine। এই যে and fine বলা আছে, এতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে জরিমানা অবশ্যই দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে মৃত্যুদণ্ড হয়েছে, তার আবার জরিমানা কি সে কোত্থেকে দেবে? হ্যাঁ, জরিমানা একটা সেপারেট শাস্তি, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম 68-এর আলোচনায়, ইটস এন সেপারেট পানিশমেন্ট। এবং এটি কিভাবে কার্যকর করা হয় সেটাও বলেছিলাম, কজিং ইকোনমিক লস। অর্থাৎ যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো তার তো সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে আদায় করা যাবে, সেই সম্পত্তি থেকে আদায় করা যাবে। ওকে। এখন প্রশ্ন হলো, রায় প্রদানের 6 বছরের মধ্যে যে কোনো সময় জরিমানার সম্পূর্ণ বা আংশিক আদায় করা যাবে, কিন্তু যদি এমন হয় যে অপরাধ 6 বছরের বেশি কারাদণ্ড হয়, 10 বছর হলো, 14 বছর হলো, 20 বছর হলো, এরকম যদি হয়, তাহলে কারাদণ্ড যেদিন শেষ হবে তার পূর্বে যে কোনো সময় আদায় করা যাবে। হুম, আদায় করা যাবে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম সেকশন 70 থেকে, যে জরিমানা আদায় সংক্রান্ত এই সেকশনটা। এখানে প্রথমত বলা হলো যে রায়ের তারিখ থেকে 6 বছরের মধ্যে জরিমানা আদায় করতে হবে। রায়ের তারিখ থেকে 6 বছরের মধ্যে, অথবা যে কারাদণ্ডে, যে পরিমাণ কারাদণ্ডে দণ্ডিত করা হলো তার ওই সময়ের মধ্যে। যদি 3 বছর কারাদণ্ডে দণ্ডিত করে, ওই 3 বছরের মধ্যে। কাউকে যদি 4 বছর কারাদণ্ডে দণ্ডিত করে, 4 বছরের মধ্যে। কাউকে যদি 4 মাস করে, ওই 4 মাসের মধ্যে। প্রথম ডেডলাইনটা হলো যে 6 বছরের মধ্যে, রায়ের তারিখ থেকে 6 বছরের মধ্যে, অথবা কারাদণ্ডের মেয়াদের মধ্যে। এখন প্রশ্ন হলো, কারাদণ্ডের মেয়াদ যদি 6 বছরের বেশি হয়, 10 বছর হয়, 15 বছর হয়, তাহলে কারাদণ্ড শেষ হওয়ার পূর্বে। এটুকু মনে রাখলে চলবে। আরেকটা কি বলা হলো, যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকেও জরিমানা থেকে রেহাই দেওয়া যাবে না। সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দণ্ডিত ব্যক্তির কাছ থেকেও এটা আদায় করা যাবে, জরিমানা আদায় করা যাবে, এটা ঋণ হিসেবে আদায় করা যাবে। তাহলে সেকশন 60 থেকে একটা আমরা দেখতেছি প্রশ্ন এসেছিল 2015 সালে। এখানে বলা হয়েছে যে অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে, কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে। এটার উত্তর হলো 6 বছরের মধ্যে। 6 বছরের মধ্যে, কত বছরের মধ্যে আদায় করা যাবে? 6 বছরের মধ্যে। ওকে। সেকশন 80, এটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এটা থেকে প্রশ্ন হতে পারে। এখানে আহ, বলা হয়েছে যে কোনো কাজ যদি আইনানুগ প্রক্রিয়ায় যত্ন সহকারে করা হয়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না, সেটা অ্যাক্সিডেন্ট বলে হবে। সেকশন 80-তে যেভাবে বলা হয়েছে সেটা হলো, যদি কোনো কাজ উইথ টেকিং প্রিপারেশন and caution, but yet that anything is happened, it would be considered as an accident। তাহলে আইনানুগ কোনো কাজ আইনসম্মত পন্থায় যত্ন সহকারে যদি সম্পন্ন করা হয়, তা সত্ত্বেও যদি সেখান থেকে কোনো কাজ হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই কাজের দ্বারা, তাহলেও তিনি এইটা অ্যাক্সিডেন্ট বলে গণ্য হবে। আপনারা দেখেছেন যে শহর এলাকায় যখন বাড়ি ঘর দর করে চতুর্দিকে আহ উম, ইয়া দেয়, পাটের চট দিয়ে ঘেরে, কখনো বা টিন দিয়ে ঘেরা দেয়, সো দ্যাট নো পিচ অফ ব্রিক স্লিপ ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য ওয়ার্কার অ্যান্ড হিট অন দ্য হেড অফ দ্য পেডেস্ট্রিয়ান। নিরাপত্তার স্বার্থে বাড়ির চতুর্দিকে টিন দিয়ে ঘেরা দেওয়া হয়, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া হয়, অথবা পাটের চটের ছাউনি দেওয়া হয়। তৎসত্ত্বেও যদি ইটের কোনো টুকরো এসে পথচারীর মাথায় আঘাত করে, তাহলে সেটা অ্যাক্সিডেন্ট বলে গণ্য হবে। কারণ এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট অর মিসফরচুন। কারণ সেকশন 80-তে বলা হয়েছে নাথিং ইজ এন অফেন্স which is done by accident or misfortune and without criminal intention or knowledge in doing of a lawful act। এই যে erecting a building or a house is a lawful act and in a lawful manner
লফুল ম্যানার কি? এই যে ছাউনি দেওয়া হয়েছে, টিনের ছাউনি দেওয়া হয়েছে, চট দেওয়া হয়েছে, সো দ্যাট under no circumstances any pitch of breeze or any construction materials slip or hit on the head of the pedestrian. পথচারীর যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য এই ছাউনি দেওয়া হয়েছে। এবং এই কাজটা বিল্ডিং কোড মেনে করা হচ্ছে বাই লফুল মিনস অ্যান্ড উইথ প্রপার কেয়ার অ্যান্ড কশন। তাহলে কোনো কাজ, আইনসম্মত কোনো কাজ যদি আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ যত্ন মানে এবং সতর্কতার সঙ্গে করা হয়, তা সত্ত্বেও যদি কোনো কিছু ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে মিসফরচুন বা অ্যাক্সিডেন্ট। এবং সেকশন 8 এর বিধান অনুযায়ী এই অ্যাক্সিডেন্ট কোনো অপরাধ বলে গণ্য হবে না। তাহলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, যে সেকশন 8 এর বিধান কি এরকম ভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে আহ, কোনো কাজ, মানুষের কোনো কাজ অপরাধ হওয়ার জন্য গিলটি ইন্টেনশন প্রয়োজন বা গিলটি নলেজ প্রয়োজন, এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে সেকশন 80-তে। এখানে বলছে উইদাউট এনি ক্রিমিনাল ইন্টেনশন অর নলেজ যদি কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। সাপোজ আ ড্রাইভার, a bus driver may run over a pedestrian just to save the life of the passengers behind him. In running, running over a pedestrian, he did not have any criminal intention, criminal knowledge. That is why, though the bus driver runs over a pedestrian at the time of driving, but yet that as he had no guilty intention or knowledge, that is why it would not be treated as an offense. It would be treated as an accident. This is very much important section, you know, যে এটা প্র্যাকটিসের ক্ষেত্রে খুব বড় কাজে লাগে লয়ার স্টুডেন্টদের, অ্যাডভোকেটদের। এই জন্য এই সেকশনটা ভালো করে বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গিলটি ইন্টেনশনের কথা যদি কোথায় বলা হয়েছে সেকশন 80-তে, গিলটি ইন্টেনশন ছাড়া অফেন্স হবে না, মেন্স রিয়া লাগবে, এটা কোথায় বলা হয়েছে সেকশন 80-তে। অ্যাক্সিডেন্ট অপরাধ বলে গণ্য হবে না, এটা কোন সেকশনে বলা হয়েছে? সেকশন 80-তে। এইরকম ডিফারেন্ট ওয়েতে এই সেকশনটা থেকে the question may set, the question may set from this section. Okay, this is very important section, you know. এরপরে সেকশন 82, 82 এটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখানে বলা হয়েছে নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 years of age। 9 বছরের নিচের, মাইন্ড ইট, দ্য বেঞ্চমার্ক ইজ 9 years, 9 বছরের নিচের কোনো বালক বা ব্যক্তি বা বালিকা যদি কোনো কাজ করে সেটা অফেন্স বলে গণ্য হবে না। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে দ্য কোশ্চেন মে সেট যে হোয়াট ইজ দ্য এজ অফ ডুইং অ্যান অফেন্স, এভাবে আসতে পারে যে অপরাধ করার বয়স কত? অপরাধ করার বয়স হলো বিলো 9, এইভাবে উত্তরটা দিতে হবে, বিলো 9, নট 9। 9 যদি হয়ে যায় তাহলে কিন্তু the person is mature enough to commit the offense। তাহলে বিলো যদি 9 হয় তাহলে the act of a person whose age is below 9 would not be considered as an offense। তাহলে এখানে দুই ভাবে এমসিকিউ কোশ্চেন সেট হতে পারে। সেটা হলো যে কত বছরের ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না, এইভাবে আসতে পারে। দ্বিতীয় আসতে পারে কোনো ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না, অথবা 9 বছরের নিচের ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না, এটা কোন সেকশন, নিচের কোন সেকশনে বলা আছে, এইভাবেও আসতে পারে। এরপর আসেন এবং 12 সালে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে নিম্ন বর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং তা গিলটি মাইন্ড কি ইন্টেনশন করে, কি কি বলে নির্দেশ করে, এরকম একটা কোশ্চেন এসেছিল এখান থেকে।
এখানে ছিল যে গিল্টি মাইন্ড, ক্রিমিনাল মাইন্ড, গুড ফেথ, ডিসঅনেস্টলি, অর্থাৎ এই যে মেন্স রিয়াকে ইন্ডিকেট করে হলো গিল্টি মাইন্ড, মেন্স রিয়াকে ইন্ডিকেট করে গিল্টি মাইন্ড। এইভাবে বিজনেস এর জন্য কিন্তু একটু কঠিন ভাবে প্রশ্ন আসে, কঠিন ভাবে প্রশ্ন আসে। ওকে, অর্থাৎ সেকশন 80 থেকে এই প্রশ্নটা আসছে। আর সেকশন 82 যেটা আমরা বললাম যে অ্যাক্ট অফ এ চাইল্ড বিলো 9 ইয়ার্স, এখান থেকেও 12 সালে একটা কোশ্চেন এসেছিল। এখানে বলা হয়েছিল যে দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ইতিমধ্যে আমি তোমাদের বলেছি যে এটা হলো 7 বছর, 7 বছর। And the last question I will discuss for today, that is section 99. Very, very important section, especially it is very much useful for the lawyers. And nothing is an offense which is done in exercise of the right of private defense. আত্মরক্ষায় কৃত কোনো কাজ অপরাধ নয়। আত্মরক্ষায় কৃত কোনো কাজ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি to protect his person and property, if he commits an offense, that would not be considered an offense as per provision of section 96 of the penal code 1860. তাহলে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে কোশ্চেন হতে পারে, পুরা বাক্যটা এইভাবে তুলে দেওয়া হতে পারে বিজেস এর ক্ষেত্রে বিশেষ করে, নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ পার্সন ইন এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এটা নিচের কোন সেকশনে বলা হয়েছে এভাবে আসতে পারে, অথবা অন্য কোনো প্রবলেমেটিক বিষয় দিয়ে এখানে সেট হতে পারে। যেমন 13 সালে এখান থেকে একটা কোশ্চেন হয়েছিল, নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃতকর্ম, অবৈধ সমাবেশ গঠনে কৃতকর্ম, অপরাধমূলক ষড়যন্ত্র করা, অপরাধ সংগঠনের পরিকল্পনা করা। তাহলে নিচের কোন কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না? উত্তর হলো আত্মরক্ষার অধিকারে কৃত কাজ, আত্মরক্ষার অধিকারে কৃতকর্ম অপরাধ বলে গণ্য হবে না। কারণ এইটাই বলা হয়েছে সেকশন 96 এ, nothing is an offense which is done in exercise of the right of private defense. So this is very important section, you must keep in your mind. Okay, এবং এটা রিটেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ইন বোথ দ্য কেসেস, বার এবং বিসিএস উভয় ক্ষেত্রে। তো সো এটা আপনাদের সঠিক খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমাদের আজকে বক্তব্যের শুরুতে আমি বলছিলাম আমরা বার বিজিএস কোচিং করাই, এমসিকিউ এবং রিটেন। আপনাদের যদি আমাদের লেকচার গুলো ভালো লাগে এবং মানে দোজ হু আর ইন্টারেস্টেড টু do their preparation with the help of us, you can do it sitting at your drawing room, sitting at your drawing room। আপনি ঘরে বসেই আমাদের সঙ্গে আপনার এমসিকিউ অনলাইন টেস্ট দিতে পারবেন এবং রিটেন টেস্টও দিতে পারবেন। আমরা ডক্স আপনাদের শেয়ার করে দেবো, সেখানে বসেই আপনি আমাদের প্রশ্নের উত্তর লিখে জমা দিতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি পরের কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।